নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা থাম্বনেলে যে বিষয়টা দেখেছেন বা যে টেক্সটটা লেখা ছিল, সেই টেক্সটের সাথে আমি সবার প্রথমে একটা এক্সাম্পল দিই, তাহলে আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। বিষয়টা কি, ধরুন আপনার পাড়ার মধ্যে বা আপনার এলাকাতে 6জন এমন পরিবার আছে যারা অর্থনৈতিক দিক থেকে স্ট্রং, মানে প্রচুর ধন সম্পত্তি আছে। এবং যখন তাদের প্রচুর ধন সম্পত্তি আছে, তখন তারা এই 6টা পরিবার একে অপরের সাথে রেগুলার এবং নিয়মিতভাবে নানান ধরনের ঝামেলার মধ্যে কিন্তু জড়িয়ে থাকে। আর এই ঝামেলার সুযোগ কে নিচ্ছে? এই ঝামেলার সুযোগ নিচ্ছে অন্য পাড়া বা অন্য এলাকা থেকে আসা একজন ব্যক্তি। সে চাইছে আরও ঝামেলাটা চলুক, তাহলে আমি এদের সম্পত্তি লুট করব, আমি আরও ঝামেলাটা চালাতে সাহায্য করব, লং টাইম ধরে যখন চলবে তাহলে আমার মুনাফা আসবে। এরকম বাইরে থেকে একজন এসে সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করছে। হঠাৎ করে এই 6 পরিবার, যারা একটা সময় মানে ঝামেলা অশান্তির মধ্যে জড়িত ছিল, তারা ঠিক করলো যে আমরা আর একে অপরের সাথে লড়াই করব না। লড়াই করতে করতে আমরা ক্লান্ত হয়ে গেছি, তাই একে অপরের সাথে আমরা কি করব, একে অপরের সাথে হাতে হাত মিলিয়ে আমরা চলবো। তাহলে কি ওই যে থার্ড পার্টি যে ছিল, সে কি আগের মতো আর ক্ষমতা দেখাতে পারবে? প্রশ্ন হয়ে যায় এই জায়গাটায়। ঠিক এমনটাই কিন্তু আজ এমন একটা প্রশ্ন আন্তর্জাতিক মহলের মেন কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। এবার আপনারা বলবেন কি হয়েছে, বিষয়টা আমি আপনাদের এবার বলি। দীর্ঘদিন ধরে মুসলিম বিশ্বের একটা অন্যতম দুর্বলতা ছিল কি বলুন তো, সেটা হচ্ছে একে অপরের সাথে লড়াই। যখন ইরান, আমেরিকা বা ইসরায়েল যখন যুদ্ধ চলছিল, ঠিক আছে, সেই যুদ্ধের পর বিশ্বের বিভিন্ন দেশ নানান ধরনের শিক্ষা নিয়েছে। এবং এই যুদ্ধ দেখার পর এমন কিছু কূটনৈতিক ঘটনা ঘটেছে যা আজকের দিনে দাঁড়িয়ে জিও পলিটিক্সের এক্সপার্টরা মনে করছে যে মুসলিম দেশগুলো হয়তো একে অপরের সাথে বা একে অপরের হাতে হাত রাখার একটা ইঙ্গিত দিচ্ছে তারা। এমন বিষয় ঘটে উঠেছে। কারণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব হঠাৎ কেন মুসলিম দেশগুলো একসাথে আলোচনা করে উঠলো যে আমরা একসাথে চলবো, বা এইটাও আমরা আলোচনা করব কোন কোন দেশ এই মানে জোটের আলোচনা পক্ষে, কোন কোন দেশ এই জোটের আলোচনা বিপক্ষে। আর যদি বিপক্ষে আছে তাদের কারণটা কি, তারা প্রপার কি কারণ দেখিয়েছে। আর এই যে জোট, মুসলিম ঐক্যের যে জোট, বাস্তবে হলো বিশ্বের রাজনীতিতে কি একটা বড় পরিবর্তন আনছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, অনেকগুলো তথ্য আপনারা একসাথে পাবেন। কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করব জোটের সামরিক, অর্থনৈতিক এবং কৌশলগত গুরুত্ব কতটা, সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা। যারা চ্যানেলটা দেখছেন তাদেরকে সকলের রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। কারণ আপনারা জানেন এই চ্যানেলটা একদম যুক্তি সহকারে, লজিক পুট করে এবং এভিডেন্স এনে আপনাদের সাথে আমরা আলোচনা করে থাকি। দেখুন, এবার আসি আমাদের মেন আলোচ্য বিষয়ের মধ্যে। আশা করছি এতক্ষণে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা কিছুটা হলো ক্লিয়ার হয়ে গেছে। আজ থেকে ঠিক 1 মাস 10 দিন আগে আমরা একটা ভিডিও প্রকাশ করেছিলাম আপনাদের সামনে। সেখানে আলোচনা করেছিলাম যে মুসলিম বিশ্বের মধ্যে কি ঐক্য সত্যি সম্ভব। আলোচনা করা ছিল, এই চ্যানেলের মধ্যে আলোচনা করা ছিল। এবং সেই ভিডিওতে আমি বলেছিলাম যে খুব দ্রুত ওই ভিডিওর পার্ট 2টা আনবো। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আন্তর্জাতিক ঘটনাতে এমন কিছু ঘটে গেল, যার জন্য এই তথ্যটা আবার সকলের সামনে, আপনাদের সামনে এসে হাজির হয়ে গেল। কি হয়েছে, আপনারা এনাকে চেনে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইনি কি বক্তব্য দিয়েছেন? ইনি পাকিস্তান সফরে গেছিলেন। যখন পাকিস্তান সফরে ইনি গেছেন, তখন মুসলিম দেশগুলোর মধ্যে একটা জোটের প্রস্তাব দেওয়া হয়েছিল এবং এখান থেকে শুরু হয়ে গেল মুসলিম দেশগুলো ঐক্যের একটা নতুন জন্মের আলোচনা শুরু। এখান থেকে শুরু হয়ে গেছে। বিশেষ করে দীর্ঘদিন ধরে যে মানে অনেক অভিযোগ করছিল যে মুসলিম দেশগুলো একে অপরের সাথে, হ্যাঁ, একে অপরের সাথে যে লড়াই চলছিল, যার ফলে মিডল ইস্টের মধ্যে নানান রকম জটিল সংঘাত দেখা যাচ্ছিল, সেই জটিল সংঘাত কি এবার শান্ত হতে চলেছে? এই প্রশ্নটাও কিন্তু বর্তমান সময়ে উঠছে। আর এরই পাশাপাশি ফিলিস্তিন,
লেবানন বা সিরিয়ার মতো অঞ্চলে মুসলিম রাষ্ট্রগুলো কখনো কি এই জোটের পক্ষে আসতে পারে? আর যদি জোটের পক্ষে আসে তাহলে তাদের বর্তমান অবস্থান কি? আর যদি না আসে সেটারও তাদের বর্তমান অবস্থান কি? আর এই বাস্তবতা এখন পরিবর্তন একটা বড় ইঙ্গিত দিচ্ছে বলে অনেকে সেটা মনে করছেন। দেখুন প্রশ্ন কি হয়েছে, পাকিস্তানে আনুষ্ঠানিক একটা বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্মিলিত নিরাপত্তার দিকটা নজরে রেখে তিনি বলতে থাকেন যে মুসলিম দেশগুলো একে অপরের সাথে হাতে হাত মিলিয়ে চলা উচিত। আর এই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ডাকে সাড়া দিল বিশ্বের 6টা মুসলিম দেশ। কারা কারা এই জোটের পক্ষে আছে? 1 ইরান, 2 সৌদি মানে সৌদি আরব, 3 কাতার, 4 পাকিস্তান, 5 তুরস্ক আর 6 মিশর। এরা জোটের পক্ষে আছে। যদি এই দেশগুলো বাস্তবে একটা মানে কার্যকর বলতে পারেন বা নিরাপত্তা মানে সিকিউরিটি গঠন করতে পারে, তাহলে বিশ্বে মুসলিম মানে বিশ্বের জন্য একটা মানে বড় কূটনৈতিক হিসাবে বিবেচিত কিন্তু হতে পারে। এই বিষয়টার দিকেও কিন্তু অনেকে প্রশ্ন তুলছে। এবং সাথে সাথে যদি আমরা এটাও দেখে নিই, বিশেষ করে মুসলিম দেশগুলো মানে বেশ কয়েকটা মুসলিম দেশ এই আলোচনার মধ্যে নেই। বিশেষ করে যদি আমরা দেখি ইউএই ইউএই বলেছে যে আমি এই জোটটাকে এখনো পর্যন্ত মানি না, বা বাহারিন বা আমরা কুয়েত, এরা কিন্তু এই জোটের প্রস্তাবে নাম উল্লেখ করা হয়নি। শুধু বাকি যে 6টা দেশ আছে তাদের নাম উল্লেখ করা হয়েছে। বরং এটা দেখায় যে মুসলিম বিশ্বের মধ্যে একটা মানে মত পার্থক্য বা কৌশলগত পার্থক্যের একটা অবস্থান কিন্তু রয়েছে। এইটাই তার প্রমাণ। কারণ একদিকে যখন 6টা দেশ, অপরদিকে ইউএই, বাহারিন, কুয়েত এরা কিন্তু জোটের পক্ষে নাম লেখায়নি। এবার প্রশ্ন হয়েছে, এই বক্তব্য তুলে ধরা হয়েছে তখন যখন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটা বক্তব্য তুলেছিলেন। বক্তব্যটা কি ছিল? যে ইউনাইটেড সিকিউরিটি ফ্রন্ট অফ মুসলিম নেশন, এই ধারণাটা তুলে ধরেছিলেন। সেখানে মানে যদি আপনারা শুনেন তা অবাক হয়ে যাবেন, সেখানে কিছু মুসলিম সদস্য দেশ যারা নিজেদের নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিরতার জন্য তারা ইরানের সাথে কিন্তু সাথ দিয়েছেন যে হ্যাঁ আমরা একসাথে চলবো। আর ঠিক তারপরেই আমি আপনাদের আরো একটা বিষয় দেখিয়ে দিই। দেখুন বর্তমান সময় হচ্ছে এআই এর যুগ। যারা এআই শিখবেন তারা কিন্তু এগিয়ে চলবেন। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়। আপনি মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েশন পাস, আপনি এআই শিখতে পারেন। আপনার দোকান আছে, আপনার ব্যবসা আছে, ভাইরাল করতে চান, কাস্টমার আরও ধরে আনতে চান, এআই শিখুন। বর্তমান দিনে টেকনোলজির একটা অন্যতম অস্ত্র হয়ে গেছে এআই। আপনারা দেখতে পাবেন সব কিছু এখন এআই দিয়েই সম্ভব। যেমন আমি আপনাদের বলি, দেখবেন ফটো থেকে শুরু করে ভিডিও, তাছাড়া বিভিন্ন জিনিস ভাইরাল করতে এআই কিন্তু ভূমিকা রয়েছে। যারা এআই শিখতে চান এবং এআই শিখে অর্থনৈতিক দিক থেকে একটা জায়গা চাঙ্গা করতে চান, তারা এখনই এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যান। সেখানে গিয়ে দেখুন এআই ব্যাচের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনার ভবিষ্যৎ নিয়ে নিন। ভবিষ্যৎ এটাই বললাম। কারণ যে সমস্ত গার্জেনরা দেখছেন এই ভিডিওটা, মামা মাসি বাবা কাকু কাকিমারা দেখছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট, সন্তানের খুশির জন্য জামা কাপড় ল্যাপটপ মোবাইল, বাবা ঘুরতে যাব এত টাকা খরচা দাও ওখানে যাব, এবার সন্তানকে একটা ভবিষ্যৎ উপহার দিন। এই ভিডিওর কমেন্ট বক্সে যান, এআই ব্যাচের লিঙ্ক দেওয়া আছে, সন্তানকে ভবিষ্যৎ উপহার দিন, যাতে তার পরবর্তী প্রজন্ম, বর্তমান প্রজন্ম পাশাপাশি পরবর্তী প্রজন্ম চাঙ্গা হতে পারে, যেন অর্থনৈতিক দিক থেকে একটা স্ট্রং হতে পারে। সেই জন্য বললাম যারা এআই নিতে চান তারা অবশ্যই এআই ব্যাচে লিঙ্ক কিন্তু কমেন্ট বক্সে দেওয়া আছে, সেই কমেন্টে ক্লিক বক্সে গিয়ে নিয়ে নিন। দেখুন আমি আপনাদের কয়েকটা কথা আমি আপনাদের বলি। এই যে মুসলিম বিশ্বের যে ঐক্য যে তৈরি হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে, এটা কিন্তু বলা হচ্ছে, অনেকে বলছে যে ন্যাটোকে সামনে রেখে, ন্যাটোর যে থিম, ন্যাটো গ্রুপে কেউ আক্রমণ করলে ন্যাটোর প্রত্যেকটা দেশ যেমন ঝাঁপিয়ে পড়বে, সেই থিমটাকে কাজে লাগিয়ে কিন্তু মুসলিম বিশ্ব ন্যাটোকে কপি করে কিন্তু এগিয়ে চলছে। কিন্তু প্রশ্ন হয়ে যায় একটাই, সেখানে মানে বাস্তবে দেওয়া আর বাস্তব গঠন করা
হ্যাঁ, একটা প্রস্তাব আমি দিলাম এবং সেই প্রস্তাবটাকে বাস্তবে গঠন করা, দুটোই কিন্তু সেম রূপ নয়, ভিন্ন রূপ। তবে দীর্ঘদিন ধরে এই আলোচনা কিন্তু চলে আসছিল। এটা নয় যে মুসলিম ইউনিটি, দেশগুলো ইউনিটির কথা আজকে বলা হচ্ছে, একটা দীর্ঘদিনের আলোচনা। পার্থক্য রয়ে গেছে কিসের? পার্থক্য রয়ে গেছে মত পার্থক্য, কৌশলগত পার্থক্য, কূটনৈতিক পার্থক্য, যার ফলে এই বিষয়টা কিন্তু আর এগিয়ে আসতে পারেনি। এগিয়ে আসতে পারেনি। কিন্তু প্রশ্ন হয়ে যায় যে এই যে 6টি দেশ, তারা কি সত্যি একসাথে কাজ শুরু করবে হাতে হাত রেখে? তারা কি সবাই একে অপরের সাথে সামরিক, অর্থনৈতিক এবং কৌশলগত শক্তি তার কতটা সঠিকভাবে এগিয়ে চলবে, মেনে নেবে? এটাই বড় প্রশ্ন। কারণ বিশ্বের রাজনৈতিক ভারসাম্যর ওপর কি প্রভাব পড়তে পারে, এটাও একটা বড় প্রশ্ন। আর সাথে সাথে ইসরায়েল বা ফিলিস্তিন বা মধ্যপ্রাচ্যে যে আঘাত, তা বাস্তবের কি প্রভাব পড়তে পারে, এটাও বড় প্রশ্ন। এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা অতি অবশ্যই তো আপনাদের সামনে দেব। এবং এই প্রশ্নগুলো জানতে গেলে আপনাদের আরও কয়েকটা জিনিস জানতে হবে। বিষয়টা কি বলুন তো? বিষয়টা হচ্ছে এই জোটের পক্ষে প্রকৃত শক্তি কোথায়? এই যে 6টা দেশ, তাদের প্রকৃত শক্তি কোথায়? প্রত্যেকটা দেশ কোনো না কোনো জায়গায় গ্রাউন্ডে স্ট্রং আছে। আমরা যদি ইরানের কথা বলি, দেখুন ইরানে বর্তমান সময় আমরা দেখতে পেয়েছি ইরান কিভাবে আমেরিকার বিরুদ্ধে লড়াই করেছে, বা আমেরিকাও কিভাবে ইরানের বিরুদ্ধে লড়াই করেছে। এখনো কে হেরেছে বা কার জয়, এই বিষয়ে কিন্তু এখনো আসা যায়নি। কিন্তু প্রশ্ন হয়ে যায় এই জায়গায়, ইরানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক শক্তি, যেটা ইরান আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে লড়াইয়ে প্রয়োগ করে দেখিয়ে দিয়েছে এবং গোটা বিশ্ব সেটা তাকিয়ে দেখেছে। বিশেষ করে ইরানের মিসাইল প্রযুক্তি, ড্রোনের ক্ষমতা, পাশাপাশি নিজস্ব প্রতিরক্ষা শিল্পে ইরান যেভাবে এগিয়ে চলেছে, সেটা দেখে অনেক মুসলিম বিশ্ব এইটাই বলছে যে ইরান দ্রুত গতির সাথে তার সাফল্য অর্জন করে এগিয়ে চলছে। এরই পাশাপাশি বর্তমানে বিভিন্ন সময় আমরা দেখেছি যে ইরান আমেরিকার লড়াইয়ে আন্তর্জাতিক মহলেও কিন্তু একটা আলোচনার বিষয় হয়ে গিয়ে উঠেছিল হরমুজ প্রণালী। যে হরমুজ প্রণালীর ওপর দিয়ে বিশ্বের 20% তেল এক দেশ থেকে আরেক দেশ যাতায়াত করে, সেই হরমুজ প্রণালী তুমি কার, ইরানের না আমেরিকার? সে হরমুজ প্রণালী দিয়ে যখন ইরান কন্ট্রোলে নিয়েছিল, তার ঠিক নিচে ওমান সাগরের দিকে আমেরিকা পৌঁছে গেল, কিন্তু হরমুজ প্রণালীর দিকে কিন্তু এগোতে পারলো না। সেই শক্তিও কিন্তু গোটা বিশ্ব কিন্তু তাকিয়ে দেখেছে। অর্থাৎ এই জোট যদি হয়, তাহলে ইরানের শক্তি একটা, এই জোটের একটা অন্য মাত্রা দেবে। এবার পাশাপাশি আসি সৌদির কথা। সৌদির শক্তিটা কোথায়? সৌদি আরবের কথা দেখুন, সৌদির ক্ষেত্রে দুটো জিনিসে কিন্তু প্রভাব আছে, এক অর্থনৈতিক, দুই ধর্মীয় প্রভাব। এবার প্রশ্ন আছে, যখনই সৌদির নাম আসে তখনই একটা কথা উঠে আসে, তেলের কথা, তাই নয় কি? কারণ সৌদি সব থেকে বিশ্বে বিভিন্ন বাজারে তেল বিক্রি করে থাকে এবং তেল বিক্রি করার জন্য সে অর্থনৈতিক দিক থেকে একটা সাফল্য অর্জনের জায়গায় পৌঁছে গেছে। এবং বিশেষ করে আরও একটা যে গুরুত্বপূর্ণ দিকে ধর্মীয় কারণ, মক্কা বা মদিনা কারণে মুসলিম বিশ্বের কেন্দ্র হিসাবে একটা সৌদির গুরুত্ব অত্যন্ত বেশি রয়েছে। ফলে একদিকে সৌদির কাছে যেমন অর্থনৈতিক দিক থেকে স্ট্রং, অপর দিক থেকে ধর্মীয় প্রভাবে কিন্তু সৌদি কিন্তু স্ট্রং। অপরদিকে আমি আরও একটা 3 নম্বর দেশের কথা নিয়ে আসি, পাকিস্তান, যাকে বলা হতো পারমাণবিক সক্ষমতা। প্রশ্ন কি, দেখুন এই জোটে পাকিস্তান হতে পারে একটা অন্যতম গুরুত্বপূর্ণ খেলা। কারণটা কি? কারণ অর্থনৈতিক সমস্যা পাকিস্তানের মধ্যে মারাত্মক লেভেলে রয়েছে, যেখানে তেলের দাম থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্রের দাম বেড়ে গেছে, যেখানে পাকিস্তানের মানুষরাই পাকিস্তানের সরকারের সঙ্গে থাকতে চায় না। কিন্তু পাকিস্তানের কাছে সে সবথেকে বড় যে শক্তি, সেটা হলো মুসলিম বিশ্বের কাছে পাওয়া একটা পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র। আর সেই নিরাপত্তা ইস্যুতে পাকিস্তানকে বলা হচ্ছে যে এই মুসলিম বিশ্বে যে পাকিস্তান চলে আসে, তারা একটা অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা পাবে। পাশাপাশি যদি আমি তুরস্কের কথা বলি, তুরস্ক দেখুন টেকনোলজি এবং প্ল্যানিংয়ের ক্ষেত্রে তুরস্ক অবস্থান কিন্তু স্ট্রং, সেটা কিন্তু জিওপলিটিক্স এক্সপার্টরা এটা দাবি করা হচ্ছে। শুধু তুরস্কর ঐতিহাসিক কারণে নয়, বরং বর্তমান তার সামরিক দিক থেকেও কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। বিশেষ করে ড্রোন প্রযুক্তি, অত্যাধুনিক প্রতিরক্ষা শিল্প তৈরি করেছে, এবং ইউরোপ এবং এশিয়ার মধ্যবর্তী সংযোগকারী জায়গা হচ্ছে তুরস্ক, তার ভৌগোলিক অবস্থান। এই তিনটে কিন্তু তুরস্কে একটা অন্যতম গুরুত্ব তুরস্ককে পাইয়ে দেয়।
অপরদিকে যদি আমরা কাতারের কথা বলি, কাতারের ক্ষেত্রে অর্থনৈতিক এবং কূটনৈতিক কিন্তু স্ট্রং হয়ে রয়েছে। কীরকমভাবে দেখুন, কাতার দেশটা আয়তনের দিক থেকে ছোট হলেও ঠিক আছে, কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন অর্থনৈতিক দিক থেকে কিন্তু অত্যাধিক শক্তিশালী। কারণ সেখানে প্রাকৃতিক গ্যাস, জ্বালানির গ্যাস এবং এরা বিশ্বে বিভিন্ন দেশকে তারা বিক্রি করে থাকে। এবং মিডল ইস্টে যখনই কোনো সমস্যা দেখা যায় তার মীমাংসা দোহাতেই হয় এবং কাতারি ছুটে যায় সবাই মীমাংসার জন্য। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা, কারণ আল জাজিরা পেপার সেটা স্বীকারও করেছে। অপরদিকে মিশরের ভূমিকা, সর্বশেষ হচ্ছে মিশর। দেখুন, মিশরের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সুয়েজ খাল, যে রাস্তাটা দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে তেল যাতায়াত করে থাকে। অতএব বিশ্ব বাণিজ্যে একটা বড় অংশ এই জলপথ দিয়ে পরিচালনা করা হয়ে থাকে। অতএব যদি আমরা বলি সম্মিলিত শক্তি যদি কোথায়, তা দেখা যাবে বিশ্বের একটা দেশ জ্বালানি সম্পদ, একটা দেশ পারমাণবিক শক্তি, একটা দেশ শক্তিশালী সামরিক অস্ত্র, অপরদিকে সামুদ্রিক বাণিজ্য, অপরদিকে ধর্মীয় প্রভাব, সব নিয়ে কিন্তু মুসলিম দেশ, এই যে ছটা দেশ একসাথে হওয়ার প্ল্যান চলছে, সেই ছটা দেশের মেন ইস্যুটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এবং এরই পাশাপাশি যদি আমরা আরও কয়েকটা কথা বলি, মুসলিম বিশ্বের ঐক্য ধারণা এটা বর্তমান সময় আজকের দিনে এটা নয়। আবারও বলছি, আগেও কিন্তু এর আগে প্ল্যানিং করা হয়েছিল, বিগত কয়েক দশক ধরে এই আলোচনা চলে আসছে, কয়েক দশক ধরে। বর্তমান সময়ে ইরান, সৌদি, পাকিস্তান, তুরস্ক, কাতার, মিশর সহযোগিতা আলোচনায় বিষয়টা কিন্তু সামনে এসেছে। কিন্তু এখন দেখার বিষয় এই আলোচনা কি সত্যি আলোচনার টেবিলে থেকে যাবে নাকি বাস্তবে পরিণত হবে। এইটাই কিন্তু একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি এই ইউনিটির কাছে। এবং প্রশ্ন এখানে আপনাদের কি মনে হয়, মুসলিম বিশ্বের মানে সহযোগিতা এবং মুসলিম বিশ্বের রাজনৈতিক নতুন সমীকরণ, এই কূটনৈতিক আলোচনা, এটা কি শুধু টেবিলের মধ্যে থাকবে নাকি বাস্তবে পরিণত হবে, নাকি ইরান যেটা চাইছে যে সবাইকে নিয়ে একসাথে চলবে, নাকি ইরানের ডাকে সবাই সাই দেবে? এই প্রশ্ন আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম। আপনারা অতি অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের আলোচনা, আপনাদের মতামত তুলে ধরুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল, যেখানে প্রত্যেকটা বিষয় যুক্তি সহকারে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।